হ্যালো ফ্রেন্ডস, আজকে একটি টার্ম আলোচনা করব, একটি শব্দটি হলো সাবঅল্টার্ন। দিস টার্ম ইজ টেকেন ফ্রম অ্যান্টোনিও গ্রামসি। 1980-র দশক থেকে এই সাবঅল্টার্ন শব্দটি ভারতীয় ইতিহাস চিন্তায় একটি মুখ্য স্থান অধিকার করেছে। ইংরেজিতে যার মানে হতে পারে সাবঅর্ডিনেট। বাংলায় এর প্রতিশব্দ হচ্ছে নিম্নবর্গ। আধিপত্যের ধরন নানা রকমের হয়, তাই সাবঅল্টার্ন শব্দটির ব্যবহারও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন। যারা মার্কসিস্ট তাদের মধ্যে অ্যান্টোনিও গ্রামসি তার প্রিজন নোটবুকস, কারাগারের নোট বই, এই বইটি লেখেন 1930-এর দশকে। আর তখন তিনিই হচ্ছেন সর্বপ্রথম এই সাবঅল্টার্ন কথাটি ব্যবহার করেন, এবং তখন থেকেই শব্দটির ব্যবহার ছিল বহুমুখী। প্রথমে গ্রামসি শব্দটির ব্যবহার করেন ধনতান্ত্রিক সমাজের অর্থনৈতিক আধিপত্যের বর্ণনা করতে গিয়ে। ক্ষমতা বিন্যাসের যে ধরন শ্রেণী বিভক্ত সমাজের চরিত্র তৈরি করে, তার সূত্রেই গড়ে ওঠে ক্ষমতার অধিকারী উচ্চবর্গ আর ক্ষমতাহীন সাবঅল্টার্ন বা নিম্নবর্গ। আধিপত্য, প্রভুত্ব, কর্তৃত্ব এই শব্দগুলি এমনভাবে ব্যবহার করেন তিনি যে বোঝা মুশকিল হয় এদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, অর্থাৎ আধিপত্যেরও নানা রকমের তফাৎ থাকতে পারে কিনা। পরে তার আলোচনা যত এগিয়ে যায়, আমরা দেখি গ্রামসি বিশেষ অর্থে এই সাবঅল্টার্ন কথাটিকে ব্যবহার করেছেন, এবং ধীরে ধীরে এই শব্দটি সরাসরি প্রোলেটারিয়েট শব্দটির প্রতিশব্দ হিসেবে গড়ে উঠেছে। আর এই প্রোলেটারিয়েট গোষ্ঠীর সঙ্গে উচ্চবর্গ বুর্জোয়ার যে সম্পর্ক, তা কিন্তু কেবলমাত্র শাসনতান্ত্রিক ও অর্থনৈতিক আধিপত্যেরই সম্পর্ক নয়, তার চেয়ে আরও বেশি কিছু আছে। এই আধিপত্যই হলো হেজিমনি। এই হেজিমনি হলো এক ধরনের সার্বিক সাংস্কৃতিক বা ভাবাদর্শগত কর্তৃত্ব। তাহলে সার্বিক সাংস্কৃতিক এবং ভাবাদর্শগত কর্তৃত্ব যেটা, সেটাকে হেজিমনি বলা হয়। স্পষ্টতই বোঝা যায় যে সাবঅল্টার্ন বা নিম্নবর্গের এই যে ধারণা, এটি সম্পূর্ণ নয়, বরং সরাসরি যুক্ত কোনো এক ধরনের এলিট বা উচ্চবর্গের ধারণার সঙ্গে। অর্থাৎ বাইনারি হিসেবে আমরা এর মানেটা পাবো। কোন নিরিখে এই শব্দ দুটি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত, সেটা কিন্তু একটা প্রশ্নের বিষয়। আর এই যে উচ্চবর্গ আর সাবঅল্টার্ন, এর মধ্যে যে সম্পর্ক, সেটা নির্ধারিত হয় আধিপত্যের ভিত্তিতে। আধিপত্যকে আবার নানা রকম ভাবে ব্যাখ্যা করা যেতে পারে। এক ধরনের ভাবাদর্শগত আধিপত্য, যাকে আমরা হেজিমনি বলছি, সেক্ষেত্রে যিনি অধীন, সে নিজের অলক্ষ্যেই এই আধিপত্যে নিজের সমর্থন দিয়ে থাকে, অর্থাৎ তিনি আনকনসিয়াসলি এই আধিপত্যের শিকার হন। নাম্বার 2, আধিপত্য হতে পারে কেবল এক সরাসরি প্রভুত্বের সম্পর্ক, রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা সাংস্কৃতিক ক্ষেত্রে, যাকে বলা যায় ডমিনেন্স। তাহলে একদিকে আমরা পেলাম হেজিমনি, যেখানে যারা সাবঅল্টার্ন তারা স্বীকৃতি দেয় ডমিনেট হওয়ার জন্য, প্রভুত্বের শিকার হওয়ার জন্য সচেতন বা অসচেতন ভাবেই স্বীকৃতি দেয়, সমর্থন দেয়। আর সেই কর্তৃত্বকে বলা হয় হেজিমনি, ভাবাদর্শগত সাংস্কৃতিকগত প্রভুত্ব। সেখানে যারা ডমিনেটেড হয় তাদের স্বীকৃতি থাকে। অন্যদিকে সরাসরি প্রভুত্বের ধারণা, যেখানে আমরা পাচ্ছি ডমিনেন্স। আগে পেলাম হেজিমনি, এখন পেলাম ডমিনেন্স। তাহলে দুই ধরনের আধিপত্য দেখা যাচ্ছে, একটা হেজিমনি আর একটা ডমিনেন্স। গ্রামসি শুধুমাত্র যে নিম্নবর্গের ভাবনা বা ক্ষমতার সীমাবদ্ধতার কথা বলেছেন তা কিন্তু নয়, তিনি দেখিয়েছেন যে অন্য ধরনের সম্ভাবনার ক্ষেত্রেও নিম্নবর্গের ভাবনার স্বতন্ত্র অভিব্যক্তি প্রকাশিত হয়ে উঠতে পারে, একটা সম্ভাবনা আছে, বা প্রতিরোধের রূপ দিতে পারে। এই জটিল সমস্যা ও সম্ভাবনার আলোচনার উপর ভিত্তি করে 1980-র দশকের গোড়ায় তৈরি হয়েছিল ভারতীয় ইতিহাসের সাবঅল্টার্ন তত্ত্ব। এখানে আমরা রণজিৎ গুহর নাম পাবো। তিনি একটা বই লেখেন, সেই বইটার নাম এলিমেন্টারি অ্যাসপেক্টস অফ প্রেজেন্ট ইনসার্জেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া। এটি প্রকাশিত হয় 1983 সালে। গ্রামসির সাহায্য নিয়ে ভারতীয় ইতিহাসের চর্চার এক যুগান্তকারী সমালোচনা তিনি করেন এখানে। এর আগে পর্যন্ত জাতীয়তাবাদী ইতিহাসে বা মার্ক্সীয় ইতিহাসে কোনোটিতেই জনগণের রাজনীতিকে যথাযোগ্য মর্যাদা দেওয়া হয়নি। উল্টো দিকে জনগণের রাজনৈতিক ভাবনা বা কার্যকলাপকে
বোঝা হয়েছে নেত্রী রাজনীতি বা উচ্চবর্গ রাজনীতির লেজুর হিসেবে। রণজিৎ গুহর অনুগামীরা এবং রণজিৎ গুহ নিম্নবর্গের ভাবনার আর উচ্চবর্গের যে ভাবনা, এই দুইয়ের মিশ্রণে এবং তাদের কার্যকলাপের মধ্যে তিনি দেখাচ্ছেন যে বিচ্ছরিত হচ্ছে এক সম্পূর্ণ অধরা সামাজিক ইতিহাস। এইভাবেই জন্ম নিল সাবলটান স্টাডিজ। দীপেশ চক্রবর্তী, পার্থ চট্টোপাধ্যায়, গৌতম ভদ্র, শহীদ আমিন বা জ্ঞান পাণ্ডে এদের নানা নতুন রচনায় ধরা দিল এক স্বতন্ত্র ধরনের ইতিহাস চর্চা। এরপরে নানা ধরনের বদল এসেছে। এই বদলের মধ্যে প্রথম দিকের রচনাগুলিতে নিম্নবর্গের ধারণাটি প্রধানত প্রয়োগ করা হয়েছে ধনতান্ত্রিক সমাজের ক্ষমতা আর শোষণের প্রকৃতি বর্ণনা করার জন্য। একদিকে ডোমিনেশন, অন্যদিকে এক্সপ্লয়টেশন এর যে প্রকৃতি, এটাকে বর্ণনা করার জন্য প্রথম দিকে বদল আসে। আবার 80-র দশকের শেষে এসে দেখা যাবে যে সাবলটান স্টাডিজের প্রাথমিক ধারণাটির আপাতভাবে অবলুপ্ত হয়েছে। তারপর দেখা যাবে যে সমাজে আধিপত্য বিস্তার করেছে সর্বগ্রাসী পাশ্চাত্য সাংস্কৃতিক আবহ। আর এভাবেই নিম্নবর্গের বহু কার্যকলাপ এবং উৎপাদিত বহু অর্থের চক ঘুরতে থাকে সমাজের ইতিহাস চর্চা। প্রোলেটারিয়েট বা সাবলটানরা তাদের ভাষা খুঁজে পেয়েছে কিনা, কতটা পেয়েছে, সাবলটানদের কোনো ভাষা আছে কিনা, নাকি তারা সমাজের এলিট শ্রেণী উচ্চবর্গের অনুগামী মাত্র, তাদের তৈরি কালচারই কি একমাত্র কালচার, এদের কি কোনো নিচু বর্গের কি কোনো কালচার নেই, তাদের কি কোনো নিজস্ব ভাষা নেই? এই প্রশ্নটা ধীরে ধীরে দেখা দিয়েছিল। একজন ফেমিনিস্ট যার নাম গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, এই গায়ত্রী চক্রবর্তী স্পিভাক তাই 1983 সালে একটি প্রবন্ধ প্রকাশ করেন, একটি বইয়ের মতো করে একটা প্রবন্ধ প্রকাশ করেন। প্রবন্ধটির নাম ক্যান দ্য সাবলটান স্পিক। ধন্যবাদ।